হ্যালো ছাত্ররা, আমি শ্যামল স্যার ক্লাস 12-এর সলিড স্টেটের পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা পুরোপুরি ছবি নির্ভর। সুতরাং আজকের এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। আমি এটা ছবির সাহায্যে তোমাদেরকে বোঝাবো। তো আজকে আমি যে জিনিসটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। আগের দিনে আমরা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ পড়েছিলাম। এই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ দু রকমের ছিল, বর্গাকৃতি এবং ষড়ভুজাকৃতি। তো বর্গাকৃতিতে আমরা বলেছিলাম যে তার কোঅর্ডিনেশন সংখ্যা 4 হয়, কারণ একটা কণা তার পার্শ্ববর্তী 4টে কণাকে টাচ করে থাকে। আর বলেছিলাম ষড়ভুজাকৃতির ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা 6 হয়, কারণ তার পার্শ্ববর্তী একটা কণা তার পার্শ্ববর্তী 6টা কণাকে স্পর্শ করে থাকে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে কেলাসগুলো থাকে, অর্থাৎ ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ বোঝার জন্য তোমাদেরকে আবার বলছি, দ্বিমাত্রিক ঘন সন্নিবেশটা ভালো করে ফলো করো আগের ক্লাস থেকে। ওইটাকে করে আমরা সেখান থেকেই ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ দেখাচ্ছি। আগের দিনে দেখো এই ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, এই ছবিটা ভালো করে খেয়াল করো। এই ছবিটা, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, হেক্সাগোনাল। এখানে দেখো এই কোণাটা, জাস্ট এই কোণাটা, এই কোণাটা, এই যে এই কোণাটা দেখো, তার পার্শ্ববর্তী 6টা কণা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা, এই মোট 6টা কণা দিয়ে এই কণাটা বেষ্টিত আছে। সুতরাং এর কোঅর্ডিনেশন সংখ্যা হবে 6 এবং এই টোটাল বিন্যাসটা একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। তো এখন আমরা এই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশের এরকম এক একটা স্তর পরপর উপরে সাজিয়ে আমরা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ তৈরি করব। দেখো প্রথমে আমি ওই আগের দিনের দ্বিমাত্রিক ঘন সন্নিবেশের একটা স্তর দেখিয়েছি। সেই স্তরে দেখো এক্স চিহ্নিত একটা ফাঁকা স্থান রয়েছে। এই গোলকগুলো কিভাবে আছে একটু ভালো করে ফলো করো। দেখো প্রথম স্তর, তারপরে দ্বিতীয় স্তরটা ভালো করে ফলো করো। এই যে দ্বিতীয় স্তরে দেখো প্রথম স্তরের গোলকটা, দুটো গোলক টাচ করে আছে। এইভাবে দ্বিতীয় স্তর, এইভাবে তৃতীয় স্তর আবার প্রথম স্তরের সঙ্গে আছে। এইভাবে একটা দ্বিমাত্রিক স্তর রয়েছে। সেই দ্বিমাত্রিক স্তরের ওখানে দেখো এক্স চিহ্নিত একটা ফাঁকা স্থান আছে এবং ওয়াই চিহ্নিত একটা ফাঁকা স্থান রয়েছে। ভালো করে ফলো করো, এক্স চিহ্নিত ফাঁকা স্থান এবং ওয়াই চিহ্নিত ফাঁকা স্থান। এরপরে দেখো এরকমই স্তরগুলো পরপর, তার উপরে আমি আর একটা স্তর সাজিয়েছি লাল কালি দিয়ে বা লাল ডট ডট দিয়ে। দেখো সেই স্তরগুলো রয়েছে, ঠিক আছে। দেখো এই লাল স্তরগুলো ওই দ্বিমাত্রিক আর একটা স্তর। ঠিক এরকম ভাবে যদি এই লালের উপরে আর একটা এরকম দ্বিমাত্রিক স্তর দেওয়া যায় বা তারপরে যদি আবার একটা স্তর দেওয়া যায়, এইভাবে পরপর পরপর দ্বিমাত্রিক স্তরগুলো সাজিয়ে একটি ত্রিমাত্রিক স্তর তৈরি হয়। তো এখানে দেখো এই যে এখানে একটা ফাঁকা আছে, দেখো টি আর একটা ও চিহ্ন দিয়ে একটা ফাঁকা স্থান আছে। দেখো এই ওগুলোকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক আর টি গুলোকে বলা হয় টেট্রাহাইড্রাল ফাঁক বা চতুস্তলকীয় ফাঁক। ওটা আমরা পরে আলোচনা করছি। এখন আমি তোমাদের ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে আবার একটু বলি যে দ্বিমাত্রিক স্তরগুলি পরপর উপরে সজ্জিত হয়ে ত্রিমাত্রিক স্তর তৈরি করে। সেই স্তরগুলো এমন হতে পারে যে প্রথম স্তরের গঠন দ্বিতীয় স্তরের গঠনের সঙ্গে আলাদা হবে, আবার তৃতীয় যে স্তরটা সেই স্তরটা প্রথম স্তরের সঙ্গে সমান হবে এবং চতুর্থ স্তরের যে গঠনটা সেটা আবার দ্বিতীয় স্তরের সঙ্গে সমান হবে। এইভাবে পরপর সজ্জিত হয়ে এক ধরনের ত্রিমাত্রিক কেলাস গঠন করে
তার নাম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। সেটা আমরা পরে দেখাচ্ছি। দেখাই হেক্সাগোনাল ক্লোজ। দেখো এই যে এই বিন্যাসটা ভালো করে ফলো করো। দেখো এই যে নিচে যে স্তরটা, এই যে এ স্তর, এই স্তরটা দ্বিমাত্রিক স্তর, ঠিক তার উপরে বি স্তর সবুজ বল দিয়ে দেখানো আছে, এটা একটা ভিন্ন স্তর। তারপরে আবার ঠিক থার্ড যে স্তরটা, এটা আবার প্রথম স্তরের সঙ্গে সমান। তারপরে চতুর্থ যেটা, সেটা আবার দ্বিতীয় স্তরের সঙ্গে সমান। অর্থাৎ এই বিন্যাসটা দেখো কি হয়েছে, এ বি এ বি এ বি, এই বিন্যাসটা হয়েছে। এবং এই বিন্যাসের ক্ষেত্রে দেখো এই স্তরে দেখো একটা কণা তার পার্শ্ববর্তী 6টা কণাকে টাচ করে আছে, আর বি স্তর আছে, আবার এই স্তর। তাহলে এখানে এই স্তরের মধ্যবর্তী একটা কণা তার উপরে এবং নিচে এবং পাশে মোট 12টা কণাকে টাচ করে থাকে। সেই জন্য এর কোঅর্ডিনেশন সংখ্যা হয় 12। অর্থাৎ এইচসিপি ক্লাসের কোঅর্ডিনেশন সংখ্যা হয় 12। পাশে দেখো একটা ছবি দেওয়া আছে, সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা হচ্ছে এইচসিপি ক্লাস। এটা এই দেখো নিচে লেখা আছে ত্রিমাত্রিক হেক্সাগোনাল ক্লাস। এই ক্লাসের কোঅর্ডিনেশন সংখ্যা হয় 12, কারণ এর যে কোনো একটা কণা তার পার্শ্ববর্তী 12টা কণাকে স্পর্শ করে থাকে। তাহলে এই এবি এই বিন্যাস কাকে বলে? যখন একটা ক্লাস দুটো দ্বিমাত্রিক স্তর, আলাদা আলাদা স্তর পরপর সজ্জিত হয়ে পরপর পুনরাবৃত্ত হয়ে যে ক্লাস তৈরি করে তাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা এইচসিপি ক্লাস। এটা দেহকেন্দ্রিক কোষের ক্ষেত্রে দেখা যায় এবং এর কোঅর্ডিনেশন সংখ্যা হয় 12। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিসিপি ক্লাস, কিউবিক ক্লোজ প্যাকিং। দেখো আমরা এখন সিসিপি ক্লাস নিয়ে আলোচনা করব। সিসিপি ক্লাস কাকে বলে? আমি আবার বলি, একটা দ্বিমাত্রিক স্তর, তার উপরে আর একটা দ্বিমাত্রিক স্তর বি, সেটা আলাদা হবে, আর একটা দ্বিমাত্রিক স্তর সি, সেটাও আলাদা হবে। তাহলে পরপর 3টে দ্বিমাত্রিক স্তর আলাদা আলাদাভাবে বিন্যস্ত থাকে। তারপরে আবার যখন চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দ্বিমাত্রিক স্তরগুলো থাকবে, তারা আবার প্রথমের পুনরাবৃত্তি হবে। অর্থাৎ চতুর্থটা এর সঙ্গে সমান হবে এবং পঞ্চমটা বির সঙ্গে সমান হবে এবং তৃতীয়টা ষষ্ঠর সঙ্গে সমান হবে। দেখো ছবিতে দেখো কালার করে সুন্দর করে দেখানো আছে। এটা হচ্ছে এ স্তর, এটা বি স্তর, এটা সি স্তর, আবার এটা এ স্তর, এটা বি স্তর, এটা সি স্তর। তাহলে এইভাবে বিন্যস্ত হয়ে যে ত্রিমাত্রিক ক্লাসগুলো গঠন হয় তাকে বলা হয় কিউবিক ক্লোজ প্যাকিং বা সিসিপি ক্লাস। পাশে দেখো আলাদা করে এর ছবি দেওয়া আছে, এই যে এ বি সি, আবার এ বি সি, এইভাবে পরপর সজ্জিত থাকে। এক্ষেত্রেও এর মধ্যবর্তী একটা কণা তার পাশের 12টা কণাকে টাচ করে থাকে। এক্ষেত্রেও কোঅর্ডিনেশন সংখ্যা 12 হয়। এবং দেখো এই দিকে সুন্দর একটা ছবি দেওয়া আছে, এই যে ছবিটা ভালো করে ফলো করো। এটাই হচ্ছে সিসিপি ক্লাস। দেখো পাশে লেখা আছে সিসিপি একক কোষ এবং ত্রিমাত্রিক ঘনাকার ঘন সন্নিবেশ বা কিউবিক ক্লোজ প্যাকিং। এই যে লেখা আছে কিউবিক ক্লোজ প্যাকিং। এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হলো বললাম? এর কোঅর্ডিনেশন সংখ্যা হয় 12, কারণ এর একটা কণা তার পার্শ্ববর্তী 12টা কণাকে স্পর্শ করে থাকে। এবং এই ক্লাসের কোঅর্ডিনেশন সংখ্যা 12 হয়, একটু আগেই বললাম। এবং এই ক্লাসগুলো সাধারণত পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাসে দেখা যায়। তাহলে এখন আমরা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস বা সিসিপি ক্লাস কাকে বলে বলি? যে ক্লাসে দ্বিমাত্রিক স্তরগুলি এ বি সি এইভাবে বিন্যস্ত হয়ে সৃষ্টি হয় তাকে বলা হয় কিউবিক ক্লোজ প্যাকিং। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ ছবির সাহায্যে। আমরা এখন এবার চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁকের ছবির সাহায্যে ব্যাখ্যা করব। দেখো আমরা এখন চতুস্তলকীয় ফাঁক নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এই কেলাসগুলো যখন গঠন হয় কণা দ্বারা, তখন সেই কেলাসের কিছু কিছু
ফাঁক বা শূন্যস্থান থেকে যায়। সেই শূন্যস্থানগুলো দু রকমের হতে পারে, একটা চতুস্তলকীয় ফাঁক, একটা অষ্টতলকীয় ফাঁক। তো চতুস্তলকীয় ফাঁক কাকে বলে? কেলাসগুলো যখন বিন্যস্ত থাকে তখন তারা চতুস্তলকীয় ভাবে যে ফাঁকগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় চতুস্তলকীয় ফাঁকা স্থান। ভালো করে খেয়াল করো, দেখো এখানে নিচের তিনটে গোলক তার টাচ করে উপরে একটা গোলক স্পর্শ করে আছে, ঠিক একদম চতুস্তলকের মতো। পাশের স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারের মতো এই যে গোলকটা, এটার নিচে তিনটে গোলককে স্পর্শ করে আছে, একটা দুটো আর এই যে তিনটে, এই গোলককে স্পর্শ করে আছে। সুতরাং এই যে ফাঁকা স্থানটা এটাকে বলা হয় চতুস্তলকীয় ফাঁক। এটা দুরকম ভাবে হতে পারে, এই গোলকটা অর্থাৎ উপরের যে গোলকটা সেটার নিচে অবস্থান করে তাকে টাচ করে উপরে তিনটে গোলক থাকতে পারে, বা আমি এখন যেটা দেখাচ্ছি সেইভাবেও থাকতে পারে। অর্থাৎ চতুস্তলকীয় ফাঁকের অবস্থান দু রকমের হতে পারে। ওকে, তো চতুস্তলকীয় ফাঁক তোমাদের দেখালাম, এইবার আমি তোমাদের দেখাবো অষ্টতলকীয় ফাঁক। দেখো আমি তোমাদের এখন অষ্টতলকীয় ফাঁক সেই ছবিটা ভালো করে দেখো, ফলো করো, দেখাচ্ছি। এখানটা ভালো করে খেয়াল করে দেখো, নিচে তিনটে গ্লোব যেটাকে একদম পিঙ্ক কালার দিয়ে করা আছে, তার উপরে দেখো তিনটে ডট ডট লাইন দিয়ে গোলক করা আছে। সেই গোলকগুলোর অবস্থানটা ভালো করে ফলো করো। সেই অবস্থানগুলোর মাঝখানে দেখো একটা ফাঁকা স্থান রয়েছে, এইটাকেই বলা হয় অষ্টতলকীয় ফাঁক। কারণ কি? কারণ এখানে নিচের তিনটে গোলক আর উপরের তিনটে গোলক অষ্টতলকীয় ভাবে সজ্জিত হয়েছে, এবং তার মাঝখানে যে শূন্যস্থানটা রয়েছে, দ্যাট ইজ এই যে শূন্যস্থানটা, এই যে দেখো এই জায়গাটা আমি দেখাচ্ছি, এই যে শূন্যস্থানটা, এটাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক। তাহলে কেলাসগুলো যখন জ্যামিতিকভাবে বিন্যস্ত হয়ে অর্থাৎ অষ্টতলকীয় আকারে বিন্যস্ত হয়ে যে শূন্যস্থানের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক। এটা তোমাকে দেখালাম। পাশের ছবিটা ফলো করো, এই ছবিটা দেখো, এই ছবিটা একটা অষ্টতলকীয় শূন্যস্থান, ওই মাঝখানে দেখো দেখা যাচ্ছে, আমি আইডেন্টিফাই করছি এখানটায় এই অষ্টতলকীয় ফাঁক। এখানে দেখো মোট কটা কণা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই ছটা, অর্থাৎ এই ছটা কণা নিয়ে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, এবং এটা অষ্টতলকীয় ভাবে বিন্যস্ত আছে বলে এদেরকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক। ওকে, তো আমি তোমাদের চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁক তোমাদের দেখালাম। এখন আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে রক সল্ট বা NaCl এর জ্যামিতিক গঠন। খুব ইম্পর্টেন্ট, ভালো করে ছবির সাহায্যে লক্ষ্য করো। দেখো এই যে একটা জ্যামিতিক চিত্র খুব সুন্দর করে আঁকা আছে, এটা হচ্ছে খাদ্য লবণ বা NaCl এর জ্যামিতিক গঠন। তোমরা দেখতে পাচ্ছ লালগুলো সোডিয়ামের আর সবুজগুলো ক্লোরিন। ভালো করে খেয়াল করো, আমরা আগেই বলেছি যে NaCl কেলাসের ক্ষেত্রে একটা Na+ 6টা ক্লোরিন মাইনাসকে বেষ্টিত করে থাকে, বা একটা Cl- 6টা Na+ কে বেষ্টিত করে থাকে। ফলে NaCl ক্লাসের কোঅর্ডিনেশন সংখ্যা হয় 6। এখানে ভালো করে খেয়াল করো, এই Na+ গুলো অষ্টতলকীয় ফাঁকে অবস্থান করছে। সুতরাং NaCl এর জ্যামিতিক গঠন এরকম ভাবে বিন্যস্ত থাকে এবং এর কোঅর্ডিনেশন সংখ্যা হয় 6। ওকে, তো এখন আমরা আলোচনা করব যে একটা ক্লাসের চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত, এবং তার থেকে আমরা অঙ্ক করব। এখন আমরা আলোচনা করব একটা ত্রিমাত্রিক ক্লাসের ক্ষেত্রে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত। খুব ভালো করে মনে রাখবে, এই চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যার সাহায্যে বিভিন্ন রকমের প্রবলেম পরীক্ষায় আসে এবং সংকেত নির্ণয় করা আসে। তো প্রথমে আমরা আলোচনা করছি চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা। চতুস্তলকীয় ফাঁক কটা থাকে কোনো ক্লাসে? আসলে চতুস্তলকীয় ফাঁক সাধারণত HCP ক্লাসের ক্ষেত্রে হয়। HCP ক্লাসের ক্ষেত্রে যা কণার সংখ্যা থাকে, যদি কণার সংখ্যা
n হয়, আবার বলছি কণার সংখ্যা যদি n হয় তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। আমি আবার বলছি যদি কোনো কেলাসের কণার সংখ্যা যদি n হয় তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। এবং অষ্টতলকীয় ফাঁক কত থাকে? অষ্টতলকীয় ফাঁক এইচসিপি বা সিসিপি দু ধরনের কেলাসের ক্ষেত্রেই হয়। আর তোমাদের বলে রাখি অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে কেলাসের কণার সংখ্যা যা হবে তাই। অর্থাৎ যদি কণার সংখ্যা n হয় তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে ক্লিয়ার? এটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে আমরা কি শিখলাম? চতুস্তলকীয় ফাঁক হলো কণার সংখ্যার দ্বিগুণ হয় এবং অষ্টতলকীয় ফাঁক কণার সংখ্যার সমান হয়। এখন আমরা এই চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁকের সংখ্যার সাহায্যে আমরা একটা প্রবলেম বা সমস্যার সমাধান করব। তো চলো আমরা সেই প্রবলেমটা দেখাচ্ছি। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে বি পরমাণুগুলি সিসিপি গঠন করে। উক্ত সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক এ পরমাণু দ্বারা অধিকৃত থাকে, তবে যৌগটির রাসায়নিক সংকেত কি হবে? এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে আমি এই অঙ্কটা সলভ করে দিচ্ছি, তারপরে তোমাদের জন্য একটা টাস্ক দেব। কি লেখা আছে দেখো, এখানে বি পরমাণুগুলি সিসিপি গঠন করে। তাহলে সিসিপি কেলাসের যদি কণার সংখ্যা n হয় তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? যদি চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা সমান সমান 2n হবে। আবার বলছি সিসিপি কেলাসের কণার সংখ্যা যদি n হয়, কণার সংখ্যা n যদি হয় তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। আমরা একটু আগেই বলেছি। তো বি গুলো সিসিপি কেলাস গঠন করছে, তাহলে কণার সংখ্যা n আর চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। এবার ভালো করে খেয়াল করো, এই এ পরমাণুগুলো চতুস্তলকীয় ফাঁকের অর্ধেক স্থান অধিকার করে। তাহলে এ পরমাণুর সংখ্যা কত হবে? এ পরমাণুর সংখ্যা সমান সমান 2n/2, কারণ অর্ধেক সমান সমান n। তাহলে এই কেলাসে এ পরমাণু এবং বি পরমাণু সংখ্যার অনুপাত কি হবে? এ ও বি পরমাণু সংখ্যার অনুপাত সমান সমান কত হবে? n/n, অর্থাৎ 1:1। দেখাই তাহলে a/b = 1:1। অতএব রাসায়নিক সংকেত হবে AB। ক্লিয়ার ব্যাপারটা? এরকম ভাবে আমরা আরো একটা অঙ্ক তোমাদের টাস্কের জন্য দিচ্ছি। অঙ্কটা দেখো বোর্ডে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা প্রবলেম দিয়েছি। এই চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ফাঁকের সংক্রান্ত আমি একটা অঙ্ক করে দিয়েছি, আর একটা অঙ্ক বোর্ডে লিখেছি। দেখো, এক্স এবং ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলো এইচসিপি কেলাস গঠন করে যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, তাহলে যৌগটির সংকেত
কি হবে। ভালো করে অঙ্কটা পড়ে অঙ্কটা করবে, করে আমাকে জানাবে। তো আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।